আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে সপ্তম শ্রেণী 1.2 এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের এটি হচ্ছে 5 নাম্বার অঙ্ক। তবে একটা বিষয় বলে রাখি, এর আগে কিন্তু আমরা 18 পর্যন্ত শেষ করছি। সবগুলো ভিডিও কিন্তু আছে, প্লেলিস্ট হিসাবেও আছে। তো যাই হোক, আমরা শুরু করি। সৃজনশীল প্রশ্ন, এখানে একটি উদ্দীপক লেখা আছে 384 ও 2187 দুটি সংখ্যা। ওকে, ক নাম্বার বলছে 5/2 সংখ্যাটিকে সংখ্যা রেখায় দাঁড়াও। 5/2 সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও। এখন এই যে আমাদের 5/2, এটা একটা সাধারণ ভগ্নাংশ। এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 5কে 2 দ্বারা ভাগ করলে আসবে 2.5। এখন কিন্তু আমাদের সংখ্যা রেখা আঁকাটা বেশ সহজ হবে। কিভাবে? এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, মাঝখানে হচ্ছে 0, ডান দিকে ধনাত্মক অর্থাৎ 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4, এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। আর বাঁ দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো, -1, -2, -3, এরকম করে ঋণাত্মক পর্যন্ত চলে গেছে। তো আমাদের টার্গেট হচ্ছে 2.5। 2.5টা হচ্ছে এই 2 আর 3-এর ঠিক মাঝখানে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান 2.5। 0 থেকে 2.5-এর দূরত্বটা হচ্ছে এইরকম। ওকে, আমাদের প্রথম কাজ শেষ। এটা করলে হয়তো আমরা 1 বা 2 এরকম কোনো একটা নাম্বার পাবো। খ নাম্বার, এখন আমরা আসল অঙ্ক করার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। দেখো এখানে বুঝাই যাচ্ছে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কত দ্বারা গুণ করবে। তো প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 384। 384 সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই। এই হচ্ছে আমাদের 384 মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ। কেউ যদি বিশ্লেষণ শব্দটা ব্যবহার না করে, মৌলিক গুণনীয়ক রূপান্তর করে পাই। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কিভাবে? 384 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 আর এখানে 9, 2 অর্থাৎ 192। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 9 দোকানে 18, 1 আর 2 মানে 96। 2 দ্বারা ভাগ করলে 48 দোকানে 96, 2 দ্বারা ভাগ করলে 24। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 12। 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে শেষে পাবো 3। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4, 5, 6, 7 এবং এখানে হচ্ছে 3। এখন নিয়ম হচ্ছে যে ওই সংখ্যাটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো লেখা আছে প্রথম সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রশ্ন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটা কি? কোন সংখ্যাকে ধরে নিলাম 16, এই সংখ্যাকে যদি আমরা স্কোয়ার রুট করি বা বর্গমূল করি আমরা পাবো 4। এই 4 কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা, কোনো ধরনের দশমিক বা ভগ্নাংশ নেই। এই 16কে যদি আমরা বিশ্লেষণ করতাম তাহলে লিখতে পারতাম কি 2 গুণ 2, এই 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। এটা কেন লিখলাম? এখন হচ্ছে মৌলিক বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ প্রতিটা জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নেব। অর্থাৎ 2 আর 2 এর থেকে নেব 2, আবার 2 আর 2 এর থেকে নেব 2, এই দুটাকে গুণ করলে আমরা পাচ্ছি 4। এই হলো আমাদের 4। এখন নিয়ম হচ্ছে মৌলিক গুণনীয়কে রূপান্তর করার পরে আমাদের জোড়ায় জোড়ায় দেখতে হবে। এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া,
এবং আমরা দেখতে পাচ্ছি 2 একা 3 ও একা। এক্ষেত্রে আমাদের একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে যে লাইনটা হচ্ছে ঠিক এইরকম। এখানে মৌলিক গুণনীয়ক 2 আর 3 হচ্ছে জোড়াবিহীন। 2 ও 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 2 আর 3কে যদি আমরা গুণ করি তাহলে পাবো 6। 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 6। প্রশ্নটা কি ছিল, যে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেই সংখ্যাটা হচ্ছে 6, অর্থাৎ 2 গুণ 3। ওকে, তাহলে ক এবং খ ডান। গ নাম্বার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। এখন এই 2 1 87 এই সংখ্যাটা যে পূর্ণবর্গ না সেটা কিভাবে বুঝবো? যোগ আর বিয়োগ তো পরের ব্যাপার। প্রথম কথা হচ্ছে যেহেতু যোগ করতে বলছে, সুতরাং আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। সেটা কি? 2 1 87। নিয়মটা কি? আমরা ডানে একটা দাগ দিলাম, জোড়ায় জোড়ায় বানাইলাম। 21-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? 21-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, তাই তো? এখন এই আমরা যদি হিসাব করি, এই হচ্ছে আমাদের 21, এর নিকটস্থ একটা হলো 25 আর একটা হচ্ছে 16। কারণ এই 25কে স্কোয়ার করলে আমরা পাবো 5 আর 16কে স্কোয়ার করলে পাবো 4। এখন কথা হচ্ছে আমাদের তো লাগবে নিচেরটা, কারণ আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি এখানে নিলাম 4, 4 মানে হচ্ছে 16। স্বাভাবিক নিয়মে বিয়োগ করলাম, 1 হয়ে গেল 11, 11 থেকে 6 বাদ দিলে 5, অর্থাৎ 21 থেকে 16 বাদ দিলে 5। এরপর এখানে আসতেছে 87। এরপরে নিয়মটা কি? এই যে আমাদের ভাগফল যেটা হয়েছে তাকে দ্বিগুণ করতে হবে, তার মানে 4 দোকানে 8, রাইট? এখন এই 8-এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে সেই সংখ্যা দ্বারা, মানে বিষয়টা এরকম, এই হলো আমাদের 8, এরপর আমি এখানে একটা সংখ্যা নিব, সেই সংখ্যা দ্বারাই এই সংখ্যাটাকে গুণ করব। এই গুণফলটা হতে হবে 587 থেকে সমান বা ছোট। তাহলে আমরা কি নিতে পারি? আমরা যদি 9 নেই তাহলে এখানে শেষে আছে 58, কিন্তু 9 নিলে 72 হয়ে যাবে, 8 নং 72। সুতরাং একটু বুদ্ধি খাটায় নিতে হবে। আমরা কি নিতে পারি? আমরা সাপোজ নিলাম 6, কারণ 6টা 48, এটা মিল আসার সম্ভাবনা আছে। তাহলে এখানেও 6 দ্বারা গুণ করতে হবে, 6 6 36-এর 6, 6টা 48, 48 আর হচ্ছে হাতে ছিল 3 মানে 51। তাহলে এখানে আমরা বসাতে পারি 6, এখানেও বসবে 6, এখানে থাকতেছে 51, 6 মানে 516। যদি বিয়োগ করি 7-এর থেকে 6 বাদ দিলে 1, 8-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে কত? 7। এই যে 71 ভাগশেষ থাকতেছে, যদি এই সংখ্যাটা পূর্ণবর্গ হইতো তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকতো না। তাহলে আমাদের আবার কিছু একটা লাইন বানাতে হবে এবং আমাদের তখন বোঝা যাবে যে কত যোগ করলে যোগফল একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। মূল কথা হচ্ছে ঠিক এইখানে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 71 ভাগশেষ থাকতেছে, তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে ভাগশেষ 71 বিদ্যমান, সেহেতু এই 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কারণ পূর্ণবর্গ হলে ভাগশেষ থাকতো না। ক্ষুদ্রতম সংখ্যাটির প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ হবে। সেটা কি? এখানে আমাদের ভাগফল আসছে 46, তার মানে কি আমাদের 47 বানাতে গেলে যতটুকু দরকার সেটাই হলো গিয়ে আমাদের কত যোগ করতে হবে। তাহলে এই 47 বানাতে গেলে কি করতে হবে? 46-এর সাথে আমাদের 1 যোগ করতে হবে, মানে 47। এখন 47-এর সাথে 47 যদি আমরা গুণ করি পাবো হচ্ছে 2209, কিন্তু আমাদের আছে কত? 2187। এইটা বিয়োগ করলে পাচ্ছি হলো 22। এই 22 সংখ্যাটি যোগ করলেই আমাদেরকে বলছে কি দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা হচ্ছে 22। সহজেই উত্তর হচ্ছে 22। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি।
এরই মাধ্যমে আমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে গেল, অর্থাৎ আমরা 1.2 অনুশীলনী এর সৃজনশীল প্রশ্ন শেষ। আগামী পর্বে অর্থাৎ আর একটা পর্ব আমাদের লাগবে এই চ্যাপ্টারটি শেষ করতে। আগামী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নাম্বার 6 শেষ করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।